আজ ২৪শে জুলাই, তার মৃত্যুদিন। প্রায় ৪ দশক আগে ১৯৮০ সালে আজকের দিনে মারা যান তিনি। আর এই এতগুলি বছর ধরে একটু একটু করে মৃত্যু ঘটে চলেছে তাঁর অভিনয়ের ইতিহাসের। প্রতিভা, এমনকি তার চেয়েও বড় কোনো শব্দ দিয়ে যদি ব্যাখ্যা করা যায় তবে উত্তম কুমার তাই। কিন্তু এ কথা আবেগের। যুক্তি দিয়ে বিশ্লেষণ করে এর প্রমাণ করতে গেলে যে সংগ্রহটি প্রথম জরুরি তাই অনেকাংশে হারিয়ে ফেলেছি আমরা, এই আত্মবিস্মৃত বাঙালি জাতি। আগাগোড়া পূর্বাপর উত্তম কুমার অভিনীত সব ছবি আজ আর দেখার উপায় নেই। অনেক ছবিরই নেগেটিভ নষ্ট হয়ে গিয়েছে। উত্তম পাগলামি স্রোতে সেসব খড়কুটোর কথা আমরা মনেই রাখিনি। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা তুলে ধরব অসংখ্য একাধিক অজানা গল্প। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। চলুন মূল পর্বে যাওয়া যাক। উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো করে সিনেমায় আসেননি। সত্যজিৎ রায়ের মতো পরিচালকের হাত ধরে চলচ্চিত্রে আত্মপ্রকাশের সুযোগও তার হয়নি। যে উত্তম কুমার ১৯৪৮ সালে দৃষ্টিদান ছবিতে প্রথম দেখা দিলেন, তার মধ্যে উত্তম কুমার হয়ে ওঠার নিহিত সম্ভাবনার প্রকাশ কতটা দেখা গিয়েছিল সেটা বলা কঠিন। ২৪শে এপ্রিল ১৯৪৮, স্বাধীনতার বছরও গড়ায়নি তখনও। কলকাতা চিত্রা সিনেমা হলে মুক্তি পেয়েছিল সে ছবি। রবীন্দ্রনাথের গল্প চিত্রনাট্য লিখেছিলেন সজনীকান্ত দাস, পরিচালনা নিতিন বসুর। ছবির নায়ক উত্তম কুমার ছিলেন না, তার নাম তখন অরুণ কুমার। অভিনয়ের একটা নতুন যুগ, নতুন ধারার সম্ভাবনা যদিও বা থেকে থাকে সে ছবিতে, তবু তা চাপা পড়ে গিয়েছিল সেকালের দুর্দান্ত সব অভিনেতার অভিনয়ে। অসিত বরণ, ছবি বিশ্বাস, কেতকী দত্তের পাশে নবাগত অরুণ কুমার পাত্তা পাবেনই বা কেন? তারপরের ৫ বছরে উত্তম কুমার অভিনয় করলেন মোট ১৯টি ছবিতে। কামনা, মর্যাদা, ওরে যাত্রী, সহযাত্রী, নষ্টনীড়, সঞ্জীবনী, বসু পরিবার, কার পাপে, ৭৪.৫, লাখ টাকা, নবীন যাত্রা, বউ ঠাকুরানীর হাট, মনের ময়ূর, ওরা থাকে ওধারে, চাঁপাডাঙ্গার বউ, কল্যাণী, মরণের পরে, সদানন্দের মেলা, অন্নপূর্ণার মন্দির ইত্যাদি। পরপর এই ছবিগুলিতে কিভাবে বদলে যাচ্ছে উত্তম কুমারের অভিনয়, তার পিছনে রয়েছে কি অসীম অধ্যাবসায়, তার ধারাবাহিক বিচারভিত্তিক সমালোচনা করা সম্ভব নয়, কারণ এর বেশ কয়েকটি ছবির নেগেটিভ নষ্ট হয়ে গিয়েছে। তবে আশার কথা, একক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে উত্তম কুমারের অভিনয় জীবনের ইতিহাসের নানা উপাদান সংরক্ষিত হয়েছে। যেমন সংরক্ষিত আছে তাঁর অভিনীত ২০২টি ছবিরই পুস্তিকা। সেই পুস্তিকাগুলিই এখন উত্তম চলচ্চিত্রের ইতিহাস রচনায় আমাদের প্রধান উৎস। সেখান থেকেই দেখা যাচ্ছে ১৯৫৪ সালে মুক্তিপ্রাপ্ত অগ্নিপরীক্ষা ছবি থেকেই সেই অর্থে বলতে গেলে উত্তম কুমারের জয়যাত্রা শুরু। সে ছবিতে অবশ্য শুধু উত্তম কুমার নয়, ছিলেন সুচিত্রা সেনও। সুচিত্রা সেন অবশ্য তার আগেও উত্তম কুমারের সঙ্গে অভিনয় করে এসেছেন। সেই অভিনয়ে আমরা দেখেছি ৭৪.৫ ছবিতে, কিন্তু সে ছবিতে সুচিত্রা সেন ও উত্তম কুমার ঠিক জুটি হয়ে ওঠেননি। একটি তরুণ দল যেখানে ভানু বন্দ্যোপাধ্যায় প্রমুখ সকলেই ছিলেন, তার মধ্যে উত্তম কুমার ছিলেন নেতৃস্থানীয়, আর সুচিত্রা সেন ছিলেন সেই তরুণ দলের কিছুটা স্বপ্নের পরীর মতো। ফলে উত্তম কুমার ও সুচিত্রা সেনের সিনেমায় প্রেমটা সেখানে ছবির মুখ্য বিষয় নয়, ওই নবতরুণ দলের হুল্লোড় তথা কীর্তিকলাপটাই মুখ্য। কিন্তু অগ্নিপরীক্ষায় এসে সুচিত্রা সেনকে আর উত্তম কুমারের সঙ্গে ছিলেন বললে অবশ্য কিছুটা কমিয়ে বলা হয়। সেই প্রথম উত্তম সুচিত্রা জুটি সাড়া ফেলে দিল বাঙালি দর্শকের মনে। সেই সাড়া ফেলে দেওয়াটা যে পরবর্তীকালে কি গভীর অভিঘাত তৈরি করবে সেটা বোঝা যায় ইতিহাসের পরবর্তী পাতাগুলোর দিকে তাকালে। উত্তম কুমার বলতেই আজও অনেকের মনে ভেসে ওঠে উত্তম সুচিত্রা জুটির কথা। যদিও আরও অনেক নায়িকার সঙ্গেই অত্যন্ত সফলভাবে অভিনয় করেছেন উত্তম কুমার। ১৯৫৪ সালে সাড়া ফেলে দেওয়া সেই অগ্নিপরীক্ষা ছবিতে আশাপূর্ণা দেবীর কাহিনী অবলম্বনে চিত্রনাট্য লেখেন নিতাই বন্দ্যোপাধ্যায়। পরিচালনায় ছিলেন অগ্রদূত অর্থাৎ বিভূতি লাহা। ৩রা সেপ্টেম্বর ১৯৫৪।
উত্তরা, পূরবী, উজ্জ্বলায় মুক্তি পাওয়া সে ছবিতে অভিনয় করেছিলেন চন্দ্রাবতী, কমল মিত্র, সুপ্রভা মুখোপাধ্যায়, যমুনা সিংহ, জহর গঙ্গোপাধ্যায়, জহর রায়, অপর্ণা দেবী, অনুপ কুমার, শিখারানী বাগ প্রমুখরা। এতজন অভিনেতার নাম একসঙ্গে দেওয়ার উদ্দেশ্য নিছক উত্তম অভিনীত ছবিগুলি সম্পূর্ণ তথ্যচিত্রণ নয়। সেই সময়টা অর্থাৎ বাংলা ছবির কোন পর্যায়ে উত্তম কুমার অভিনয় করতে এসেছিলেন সেই পর্যায়টাকে কিছুটা পরিচিত করা। মনে রাখতে হবে উত্তম কুমার যে সময় অভিনয় করতে এসেছেন সেই সময়ে বা তার আগে বাংলা ছবিতে ভালো অভিনেতা অভিনেত্রীর অভাব কিন্তু ছিল না। উত্তম কুমারের সময় যারা প্রধানত পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তারাও তার আগে যথেষ্ট ভালো অভিনেতা হিসাবে বাংলা সিনেমার দুনিয়ায় দাপিয়ে বেরিয়েছেন। কিন্তু উত্তম কুমারের অভিনয় জীবনের শুরুর কালটা বাংলা সমাজ ও রাজনৈতিক জীবনে একটা সন্ধিকাল বলা যেতে পারে। দীর্ঘ সময়ের ব্রিটিশ শাসন শেষে সবে স্বাধীন হয়েছে ভারত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভেঙে চুরে যাচ্ছে পুরানো মূল্যবোধ। অর্থনৈতিক জীবনেও নেমে আসছে একটা বড় পরিবর্তন, আর সেই পরিবর্তনের সময়ে উত্তম কুমারের আবির্ভাব। মধ্যবিত্ত বাঙালি যৌবনের চিন্তাধারা, সমাজ চেতনা তখন পাল্টে পাল্টে যাচ্ছে। তৈরি হচ্ছে এক নতুন আশার ভিত্তিভূমি। এই সব কিছুর সঙ্গেই সমাজ ও অর্থনৈতিক জীবনের সঙ্গেই বদলে যাচ্ছে প্রেমের ধারণাটাও। আর সেই পরিবর্তমান প্রেমের ধারণা খুঁজে বেড়াচ্ছিল এক রোমান্টিক আইডলকে। বাঙালি যৌবনে সেই রোমান্টিক আইডল খুঁজে বেড়ানোটা যেন খানিকটা দিশা পেল উত্তম কুমার এসে। কিন্তু সেই দিশা পাওয়ার বিষয়টাও খুব গভীর সমাজতাত্ত্বিক আলোচনায় ধরার প্রধান বাধা উপাদানের অভাব। উত্তম কুমার অভিনীত সবকটি ছবি যথাযথভাবে ফিরে ফিরে দেখার সুযোগ নেই তেমন নির্ভরযোগ্য জীবনীও। অতএব উত্তম কুমার আজও বাঙালির স্মৃতিবিলাসের ম্যাটিনি আইডল, পূজার ছলে আমরা যাকে ভুলেই থাকি। 24শে জুলাই আপামর বাঙালির মন খারাপের দিন। শ্রাবণের এমনই এক বৃষ্টিমুখর দিনে উত্তম হারা হয়েছিল বাংলা সিনেমার জগৎ। উত্তম প্রয়াণে কেঁদেছিলেন আপামর বাঙালি। সালটা ছিল 1980। তারপর কেটে গিয়েছে 44টা বছর। বাংলা ইন্ডাস্ট্রিতে বহু অভিনেতা এসেছেন, কিন্তু উত্তম কুমারের জায়গা কেউ আর নিতে পারেননি। কারণ তিনি যে মহানায়ক। বর্তমান যুগে নায়কদের মতো সিক্স প্যাকস, মাসেল হয়তো ছিল না, কিন্তু তার সেই ভুবন ভোলানো হাসি, চোখের চাহনি তুফান তোলে নারী মনে। উত্তম কুমার আজও রোমান্টিসিজমের শেষ কথা এত বছর কেটে গেলেও এখনো উত্তমে মুগ্ধ 8 থেকে 80। মৃত্যুবার্ষিকীতে জেনে নেওয়া যাক উত্তম কুমার সম্পর্কে অজানা এক তথ্য। 1980 সালে 24শে জুলাই প্রয়াত হন উত্তম কুমার। জানেন কি মৃত্যুশয্যায় উত্তম কুমারের শেষ কথাগুলো কি ছিল? জানা গিয়েছে মৃত্যুর আগে কয়েক বছর শ্বাসের সমস্যাজনিত কারণে ভুগছিলেন তিনি। হাসপাতালে প্রায়ই চিকিৎসার জন্য যেতেন। ডাক্তার সুনীল সেনকে বারবার বলতেন, আমাকে বাঁচান। চিকিৎসকেরা তাকে বারবার জীবনযাত্রার ধরন বদলানোর জন্য বলতেন। চেষ্টা হয়তো করতেন, পরিবারের তরফে জানা গিয়েছে নিয়মিত ওষুধও খেতেন। কিন্তু ভাগ্যের লিখন কেই বা খণ্ডাতে পারে। 23শে জুলাই 1980 সলিল দত্ত পরিচালিত ওগবধূ সুন্দরী শেষ দিনের শুটিং চলছিল তখন। সেদিন একটু বেশি অন্যমনস্ক ছিলেন। শেষ দৃশ্যের শুটিংয়ের সময়টা হাতটা বুকে চলে যায় উত্তম কুমারের। তখনই হার্ট অ্যাটাক হয় অভিনেতার, কিন্তু তিনি বুঝতে দেননি। ঠিক ওভাবেই বুকে হাত রেখে এমনভাবে অভিনয় করলেন যে কেউ ধরতেই পারবেন না যে তার হৃদয় জুড়ে তোলপাড় হচ্ছে। শুটিং সেট থেকেই উত্তম কুমারকে নিয়ে যাওয়া হলো বেলভিউ নার্সিংহোমে। জানা গিয়েছে মৃত্যুর আগে পর্যন্ত 3টি হার্ট অ্যাটাক হয় তার। মহানায়ককে বাঁচাতে তখন একটা ইঞ্জেকশনের প্রয়োজন ছিল, কিন্তু সারা কলকাতা শহর তন্ন তন্ন করে ঘুরেও সেই ইঞ্জেকশন পাওয়া যায়নি। মৃত্যুশয্যায় শুয়ে চিকিৎসক সুনীল সেনের হাত ধরে কাতর কণ্ঠে উত্তম কুমার বারবার অনুরোধ করেছিলেন, আমাকে বাঁচান। শেষ পর্যন্ত চেষ্টা করেও কথা রাখতে পারলেন না কেউ, আর সময়ও দিলেন না অভিনেতা। এত অভিমান, চলে গেলেন উত্তম কুমার। 24শে জুলাই গিরিশ মুখার্জি রোডের বাড়িতে নিয়ে আসা হলো তার মরদেহ। মৃত্যুর খবর শুনেই উত্তম কুমারের বাড়িতে ছুটে গিয়েছিলেন তার সতীর্থরা।
আর মহানায়ককে চোখের জলে শেষ শ্রদ্ধা জানাতে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে এসেছিলেন। মহানায়কের প্রতি আবেগ আর ভালোবাসা দেখেছিল সেদিন বাংলা। জনতার স্রোত দেখেছিল বাংলা। জনতার সমুদ্র আটকাতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়, কিন্তু সমুদ্রকে কি আটকানো যায়? জানেন কি, সুচিত্রা সেনকে শেষবারের মতো একবার দেখতে চেয়েছিলেন উত্তম কুমার, কিন্তু তার শেষ ইচ্ছা অপূর্ণ থেকে যায়। শুটিংয়ে এতটাই ব্যস্ত ছিলেন সুচিত্রা, তিনি আর সময় দিয়ে উঠতে পারেননি। শেষ ইচ্ছে অপূর্ণই থেকে যায় উত্তম কুমারের। তবে শেষ একবার মুখোমুখি হয়েছিলেন রমা উত্তম কুমারের মৃত্যুর পর। প্রিয় বন্ধুর সঙ্গে শেষ দেখা করতে রোদ চশমা পরে গিয়েছিলেন সুচিত্রা। মালাও দেন উত্তমের গলায় ওই শেষবার। তারপর উত্তমের চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই নিজেকে আড়াল করে নেন সুচিত্রা সেন। উত্তম কুমারের মৃত্যু ঘিরেও এই 4 দশক পরেও রয়ে গিয়েছে রহস্য। আগে থেকেই কি তিনি টের পেয়েছিলেন মৃত্যু পদধ্বনি? 24শে জুলাই রাত 9:30 নাগাদ প্রয়াত হন উত্তম কুমার। ঝড়ের গতিতে ছড়িয়েছিল সেই খবর। মেঘলা দিনের মন খারাপকে আরো বাড়িয়ে তুলে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রি সহ গোটা বাংলা। তার এত শীঘ্র মৃত্যুর কথা ভাবতেও পারেননি কেউ। কিন্তু মহানায়ক নিজেকে কিছু টের পেয়েছিলেন? এই প্রশ্ন তুলে দিয়েছে তার নিজেরই ডায়েরি। সবসময় একটি ডায়েরি সঙ্গে রাখতেন উত্তম কুমার। নিজের ছবির শুটিংয়ের তারিখ থেকে আসন্ন ছবির নাম, মুক্তির তারিখ, যাবতীয় সবকিছুই সেখানে লিখে রাখতেন তিনি নিজেই। তার মৃত্যুর পর চর্চায় উঠে আসে সেই ডায়েরি। নেপথ্যের কারণ রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো। দেখা যায় 1980 সালে, অর্থাৎ যে সালে উত্তম কুমার প্রয়াত হন, সে বছর আগাম 23শে জুলাই পর্যন্ত ডায়েরিতে সবকিছুই লিখে রেখেছিলেন তিনি। বাদ দিয়েছিলেন শুধু 24শে জুলাইয়ের পৃষ্ঠাটি। আবার 25শে জুলাইয়ের পাতায় ডায়েরিতে লিখেছিলেন বাঞ্ছারামের বাগান, কিন্তু পরে পেনের এক আঁচড়ে তা কেটে দিয়েছিলেন উত্তম কুমার। রহস্যের এখানেই শেষ নয়। অদ্ভুতভাবে 26শে জুলাইয়ের পর থেকে ডায়েরির বেশ কয়েকটি পাতায় আগে থেকেই লিখে রেখেছিলেন বিশ্রাম এবং চিরবিশ্রাম, এই 2 শব্দ। উত্তম কুমারের এই ডায়েরি নিয়েই ওঠে একাধিক প্রশ্ন। কেন তিনি এভাবে আগে থেকে বিশ্রামের কথা লিখে রেখেছিলেন? তবে কি অসুস্থ বোধ করছিলেন তিনি? অবসর নেওয়ার কথা ভেবেছিলেন? নাকি টের পেয়েছিলেন এগিয়ে আসছে শেষের দিন? এই প্রশ্নগুলির উত্তর আর মেলেনি কোনোদিনই। একরাশ রহস্য নিয়েই বিদায় নেন বাঙালির মহানায়ক। বন্ধুরা, ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে আপনারা আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। এ তো গেল মৃত্যুর আগের সমস্ত তথ্য, কিন্তু মৃত্যুদিনে উত্তমের বাড়ির অন্দরের চিত্র কেমন ছিল সবটাই জানলো এখন সংবাদ মাধ্যম। সেই দিনটার স্মৃতি আজও জ্বলজ্বল করে উত্তম কুমারের ভাইঝি ঝিমলির স্মৃতিতে। তিনি মহানায়কের ছোট ভাই অভিনেতা তরুণ কুমার চট্টোপাধ্যায়ের একমাত্র সন্তান। কথাগুলো বলতে গিয়ে গলা কেঁপে উঠল তার। কাজ করতে করতেই চলে যেতে চেয়েছিলেন মহানায়ক উত্তম কুমার চট্টোপাধ্যায়। বিধাতারও তাই অভিপ্রায় ছিল। অগবধূ সুন্দরী ছবিতে রেজার হাতে ছবির শেষ শট দিয়েছিলেন মহানায়ক। গাল ভর্তি ফেনা, বুকে তোয়ালেটা এক হাতে চেপে ধরে সিঁড়ি দিয়ে নেমে আসেন। সে সময় বুকে খুবই ব্যথা করছিল তার। পরিচালক সলিল দত্ত তাকে বারবার বলছিলেন বিশ্রাম নিতে, কিন্তু নাছোড়বান্দা উত্তম বলেছিলেন, আজকে শট নিয়ে নাও সলিল, কাল আমি নাও থাকতে পারি। মহানায়কের মুখে সেই কথাই অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। পরদিন সত্যিই রইলেন না তিনি। আজই সেই দিন। আজ 24শে জুলাই, 45 বছর আগে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। সেই দিনটা স্মৃতি আজও জ্বলজ্বল করে তার ভাইঝি ঝিমলি অর্থাৎ মনামী বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে। কথাগুলো বলতে গিয়ে গলা কাঁপে তার। সেই সময় ভবানীপুরের বাড়িতে থাকতেন না মহানায়ক। তার ঠিকানা তখন ময়রা স্ট্রিট। অভিনেত্রী সুপ্রিয়া দেবীর সঙ্গে তার আলাদা সংসার। অগবধূ সুন্দরী সেট থেকে অসুস্থ উত্তমকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে বেলভিউতে ভর্তি করেছিলেন গৃহ চিকিৎসক সুনীল সেন। ঝিমলি দেবী বলেন, জ্যাজানের নাক দিয়ে মুখ দিয়ে গলগল করে রক্ত ঝরছে তখন। ডক্টর সুনীল সেন তাকে ভর্তি করাতে নিয়ে গিয়েছিলেন বেলভিউতে। তিনি বুঝতে পেরেছিলেন জ্যাজান আর থাকবেন না, তাই আমার ঠাকুমাকে বলেছিলেন একবারটি গিয়ে দেখে আসতে। ছেলের অসুস্থতার কথা জানতে পেরে চপলা দেবী ছুটতে গিয়েছিলেন হাসপাতালে। গিয়ে দেখেন পেট ফুলে আছে ছেলের, নাকের কাছে জমাট বেঁধে আছে রক্ত। দিনটা ছিল বৃহস্পতিবার।
হাসপাতাল থেকে ছেলেকে ওভাবে দেখে বাড়িতে পা রেখেই চপলা দেবী সোজা চলে গিয়েছিলেন ঠাকুর ঘরে। সবকিছুর বিনিময়ে ছেলের প্রাণ ভিক্ষা করতে নতজানু হয়েছিলেন ঈশ্বরের সামনে। বিকেলবেলায় হাসপাতালে একে একে গেলেন বাড়ির লোকেরা। সে সময় নহবত নাটকে তুমুল ব্যস্ত উত্তমের ছোট ভাই বুড়ো তরুণ কুমার চট্টোপাধ্যায়। দাদাকে ওভাবে দেখে তিনিও দ্বিধাগ্রস্ত। ভেবেই পাচ্ছিলেন না শো করতে যাবেন কিনা। নাকে মুখে নল নিয়ে মৃত্যু পথযাত্রী মহানায়ক ছোট ভাইকে বলেছিলেন, কাজ শো কামাই করবি না কোনো কারণেই। কত লোক বসে আছে তোর অভিনয় দেখার জন্য। সবাই টিকিট কেটে এসেছেন, তুই যা। ৮টায় সিন শেষ হলেই চলে আসবি। তারপর ৮:১০ সিন শেষ হয়। হাসপাতালে গিয়ে বুড়ো দেখেন উত্তম কুমারের কৃত্রিম হার্ট পাম্প হচ্ছে। তারপরই সব শেষ। স্মৃতি স্মরণ দিয়ে হাঁটতে হাঁটতে মনামী দেবী বলেন, কথাগুলো বলতে বলতে আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমার মা অভিনেত্রী সুব্রত চট্টোপাধ্যায় দোতলার ঘরে ছিলেন। নিচের ঘরে চিত্রহার চলছে। ক্ষীণ সুর ভেসে আসছে আমার কানে। শো শেষ হলো আর তখনই ল্যান্ডলাইনটা বেজে উঠল। রিসিভার তোলার কয়েক সেকেন্ডের মধ্যেই শুনতে পেলাম মায়ের আর্তনাদ। মনামী দেবী চোখের সামনে ফিরে ফিরে আসে সব স্মৃতি। বলেন, ছোট বৌমার আর্তনাদ শুনে আমার ঠাকুমাও বিচলিত। তিনি তখনও কানে অল্প বিস্তর শুনতে পান। কি হয়েছে কি হয়েছে বলতে বলতে ছুটে গেল বাড়ির কাজের মেয়ে। জ্যাজান আর নেই। মা বললেন, ঠাকুমাকে যেন কিছুই না জানানো হয়। আমরা সবাই চুপ, যে যার ঘরে গুমড়ে কাঁদছি। মহানায়কের সংকটজনক অবস্থার খবর পেয়ে আগেই হাসপাতালে ছুটতে গিয়েছিলেন তার স্ত্রী গৌরী দেবী। দাঁড়িয়েছিলেন বিরাট একটি নারায়ণের মূর্তির সামনে। ছেলে গৌতম এবং দেওর তরুণ কুমার আগেই হাজির হয়েছিলেন। গৌরী দেবীর পৌঁছাতে যা দেরি হয়েছিল সেদিন। বুকে আশা নিয়ে মানুষটার আরোগ্য কামনা করেছিলেন বারে বারে। কিন্তু ওই যে, সত্য বড় নিষ্ঠুর। হাসপাতালে পা রাখতেই জানলেন বিধাতা তার কপালে চরম সর্বনাশ লিখে ফেলেছেন ততক্ষণে। দেখলেন মহানায়কের নশ্বর দেহ নিয়ে নিচে আসছেন দেওর ও পুত্র। মৃত দাদার দেহ কাঁধে করে বাড়ির পথে তরুণ কুমার। একদিকে দাদার মৃত্যু শোক, অন্যদিকে মায়ের মুখটা ভেসে ওঠে চোখের সামনে। এক মাকে জানাতে হবে তার পুত্রের মৃত্যু সংবাদ। বাড়ি ঢুকতেই কন্যা মনামীকে তিনি জিজ্ঞেস করেন, ঠাম্মা জানে? জানাতে হবে তো। মনামী দেবী বলেন, সেদিন সত্যিই মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম সত্যি হলো সত্য। ছেলের মৃত্যু সংবাদ নাকি জানাতে হবে তার মাকে। ঠাকুমাকে সেই নিষ্ঠুরতার সামনে দাঁড় করানো হলো। তিনি মূর্ছা গেলেন সঙ্গে সঙ্গে। জ্ঞান আসছে আর যাচ্ছে। অভিনেতা এবং অর্থোপেডিক শুভেন্দু চট্টোপাধ্যায় ঠাকুমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিলেন। কিন্তু কিসের ইঞ্জেকশন? কি এই শোক কি ইঞ্জেকশনে মেটে? বক্ষফাটা বেদনায় ছিন্ন ভিন্ন হতে হতে এক সাধু বাবার কথা বারবার আওড়েছিলেন মহানায়কের মা চপলা দেবী। তার বাবার এক বন্ধু সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন হিমালয়ে। মহানায়কের জন্মের পর তিনি কলকাতায় এসেছিলেন। সদ্যজাত অরুণকে দেখে তিনি চপলা দেবীকে বলেছিলেন, ছেলেটার কপালটা দেখেছিস চপু? ওর জগৎজোড়া নাম হবে। তুই ওকে ধরে রাখতে পারবি না। মহানায়কের মৃত্যুর খবর পেয়ে বারবার আওড়াচ্ছিলেন চপলা দেবী। আমার নাড়িটা দলা পাকিয়ে মুখ দিয়ে বেরিয়ে আসছে। জীবনের শেষ কয়েকটি বছর উত্তম কুমার খুব বেশি চুপচাপ হয়ে পড়েছিলেন। চারপাশে ছিল পরিচিত মুখ, কিন্তু আপন ছিল না কেউ। অনেক রাত তিনি নিঃশব্দে জানালার পাশে বসে থাকতেন, এক কাপ চা, টেপ রেকর্ডার আর অজস্র না বলা কথা নিয়ে। মৃত্যু যে তার দরজায় কড়া নাড়ছে তা হয়তো বুঝতে পেরেছিলেন তিনি। রেকর্ড করে রাখতেন তার গলার স্বর। মৃত্যুর আগে শেষ গলার স্বরও গেল চুরি হয়ে। অগবধূ সুন্দরী সেটে তিনি ছিলেন প্রতিদিনকার মতন স্বাভাবিক। শরীর যে জবাব দিচ্ছে তা বেশ কয়েকদিন ধরেই বুঝতে পারছিলেন। এর মাঝেও শুটিং চালিয়ে যাচ্ছিলেন। অসুস্থতা নিয়েও শট দেওয়া শেষ করেছিলেন তিনি। কাউকে টেরও পেতে দেননি। সহ অভিনেতা, লাইট, সাউন্ড, ক্যামেরা সব ছিল প্রস্তুত। হঠাৎ করে তিনি বুকে হাত রাখলেন। কেউ বুঝতে পারল না যে দৃশ্য তারা দেখছে তা অভিনয় নয়, তা ছিল জীবনের সঙ্গে লড়াইয়ের শেষ দৃশ্য। জীবন আর মৃত্যুর লড়াইয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন নায়ক। মৃত্যুর সঙ্গে ডুয়েল খেলা চলছে। নিয়ে যাওয়া হলো বেলভিউ হাসপাতালে। নেওয়ার সময়ও কেউ ভাবেনি তাকে আর ফিরে পাওয়া যাবে না। হাসপাতালের শয্যায় শুয়ে থাকা উত্তম কুমার সিগারেট চাইলেন। ডাক্তাররা বিস্মিত।
অনুমতি দেওয়া হলো। তিনি ধীরে ধীরে দু একটা টান দিলেন, ধোঁয়ার রিং ছাড়লেন উপরের দিকে তাকিয়ে। হাসপাতালে মহানায়ককে দেখার ভিড়। কেউ বলাবলি করছে, একেই বলে অভিনেতার শেষ মুহূর্তেও যেন ক্যামেরার সামনে, উত্তম যেন নিভে যাওয়ার আগে পর্যন্ত কোনো অভিনয়ের সংলাপ তৈরি করে যাচ্ছেন। এখনই ডাক পড়বে শেষ দৃশ্যের শুটিংয়ে। সুচিত্রা সেন। উত্তম কুমারের জীবনের এক অলিখিত অধ্যায়। উত্তম কুমার মৃত্যুর চেনা গণ্ডির মধ্যেই ঘুরপাক খাচ্ছিল শেষ কদিনে। বন্ধুদের বলেছিলেন ওকে আর একবার দেখতে চাই, শুধু একবার, কিন্তু সে দেখা আর হলো না। সুচিত্রা আসেননি, হয়তো পারেননি, হয়তো ভেঙে পড়ার ভয় ছিল তাঁর। অভিমানে নয়, যেন শেষ দৃশ্যের সমাপ্তি যেন নিজের চোখে দেখতে না হয়। উত্তম কুমারের মেকআপ ম্যান ছিলেন বশির আহমেদ। এই বশিরের কাঁধে মাথা রেখে বলেছিলেন, মানুষ আমাকে ভুলে যাবে বশির। এই একটা কথায় যেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে মর্মান্তিক সংলাপ হয়ে রয়ে গেল। কিন্তু কে বলবে উত্তম কুমারকে মানুষ ভুলে গেছে? প্রতিটি রেডিওর পুরানো গানে, প্রতিটি সাদা কালো ফ্রেমে, প্রতিটি দর্শকের বুকের গভীরে তিনি আজও আছেন, থাকবেন হৃদয় জুড়ে। শেষ রাতে শেষের কবিতা। হাসপাতালের বিছানায় শুয়ে শেষ রাতে পড়ছিলেন রবীন্দ্রনাথের শেষের কবিতা। পাশে পড়ে থাকা খোলা বইটা যেন বলে যাচ্ছিল, এই জীবনের কোনো শেষ নেই। যতদিন প্রেম আছে, স্মৃতি আছে, বাংলা সিনেমা আছে, ততদিন তার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন উত্তম। এই পথ যদি না শেষ হয়, সেই পথ শেষ হয়নি, শেষ হবে না। কারণ উত্তম কুমার বেঁচে থাকেন শুধু রিলের ভেতর নয়, আমাদের চোখে, কান্নায়, আবেগে, অনুভূতিতে, এবং এক অনন্ত ভালোবাসায়। বাংলার প্রতিটি ঘরে আজও মিশে রয়েছে উত্তমের স্মৃতি। এখনো কোথাও বেজে ওঠে, সূর্য ডোবার পালা আসে যদি আসুক, বেশ তো বেশ তো। বন্ধুরা, এই পর্ব সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য, মতামত থাকলে জানাবেন কমেন্ট বক্সে। খুব দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।